হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের অ্যাকশন পোটেনশিয়াল সম্পর্কে একটা সহজ ধারণা দেব। অ্যাকশন পোটেনশিয়াল হলো নার্ভাস সিস্টেমের একটা টপিক। কিভাবে হয় মানে আমরা কোনো উদ্দীপনায় সাড়া দিই কীভাবে, কোনো স্টিমুলাস বা উদ্দীপনা আমাদের কাছে আসলে সেটা ব্রেন অবধি যায় কীভাবে এবং ব্রেন থেকে সেটার উত্তর আসেই বা কীভাবে। সেটা যায় আমাদের নিউরনের মধ্যে দিয়ে। তো এটা আমরা সামনে দেখছি একটা নিউরনের স্ট্রাকচার, যেটা হচ্ছে একটা নার্ভ সেল। নিউরন, এটা ওপরে যে অংশটা এটাকে বলে সাইটন, তারপরে লম্বা মতন যেটা থাকে সেটা অ্যাক্সন। তো এরকমভাবে নিউরনগুলো পরপর থাকে, মানে এইখানে একটা নিউরন, তারপরে আবার একটা নিউরন, এইভাবে আমাদের ইম্পালস প্রথম নিউরন থেকে তার পরের নিউরনে চলে যায়। তো আমরা সবসময় পড়েছি যে ইম্পালস বা স্টিমিউলাস বা উদ্দীপনা, হ্যাঁ, সেগুলো চলে যায়। কিভাবে যায়, এই যে কন্ডাকশন হয় সেটা কিভাবে হয়, এটাই আমরা আজকে ক্লিয়ারভাবে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করব এখানে। এটা বোঝার জন্য আমরা অ্যাকশনের এই ছোট্ট একটা অংশকে আমরা এখানে ম্যাগনিফাই করছি। এইটা ডিটেলসে আমরা আসছি। দেখো, এটা হচ্ছে অ্যাকশনের একটা ছোট অংশ, আমি এখানে তুলে এনেছি। এটা হচ্ছে অ্যাক্সোলেমা, এর ভেতরে রয়েছে অ্যাক্সোপ্লাজম। এটা হচ্ছে ইন্ট্রাসেলুলার রিজিয়ন, সেলের ভেতরের পার্ট, আর এটা হচ্ছে সেলের বাইরের দিকটা, ঠিক আছে, আউটসাইড। আর এখানে নর্মালি কি হয়, মেমব্রেনের ভেতরের দিকে সবসময় নেগেটিভ চার্জ থাকে, ঠিক আছে, আর বাইরের দিকে সবসময় পজিটিভ চার্জ থাকে। কেন থাকে সেটা বলি। নেগেটিভ চার্জগুলো থাকে হচ্ছে কিছু প্রোটিন থাকে নেগেটিভলি চার্জ, সেই প্রোটিনগুলোর উপস্থিতির জন্য সেলের ভেতরের দিকে মেমব্রেনের চার্জ থাকে নেগেটিভ, আর বাইরের দিকে সোডিয়াম আয়ন্স থাকে, ঠিক আছে। এখন এখানে একটা কথা বলবো যে সেলের ভেতরে থাকে পটাশিয়াম আয়ন আর সেলের বাইরে থাকে সোডিয়াম আয়ন। তো পটাশিয়াম আয়ন আছে, পজিটিভ আয়ন রয়েছে, তা সত্ত্বেও কেন সেল নেগেটিভ দেখায়, মানে ভেতরটা সেলের মেমব্রেনের ভেতরে কেন নেগেটিভ দেখায়, এটার কারণ হচ্ছে সেই প্রোটিনগুলো, যেটা শুরুতে বললাম যে প্রোটিনগুলো থাকে বলে এটা নেগেটিভ চার্জ দেখায়। তো সাধারণ অবস্থায় নর্মাল রেস্টিং স্টেজে সেলের ভেতরের দিকে নেগেটিভ চার্জ এবং বাইরের দিকে পজিটিভ চার্জ থাকে, ঠিক আছে, এই অবস্থায় থাকে। এটাকে আমরা রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল বলতে পারি, ঠিক আছে। এই অবস্থায় মেমব্রেনে যে চার্জ থাকে এটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, এবং এর ভ্যালু হচ্ছে -70 মিলিভোল্ট, -70 মিলিভোল্ট। তো অ্যাকশন পোটেনশিয়াল হচ্ছে যে চার্জ আমরা দেখলাম মেমব্রেনের দুপাশে রয়েছে, কোনো স্টিমিউলাস আসলে সেই চার্জের পার্থক্য ঘটে, এটাকেই আমরা বলছি অ্যাকশন পোটেনশিয়াল। এবং সেই চার্জের পার্থক্যটা ঘটে, কিছু পজিটিভ চার্জ ভেতরে আসে, কিছু নেগেটিভ চার্জ বাইরে যায়। মানে এই যে চার্জ আদান প্রদান ঘটে সেটা কিছু চ্যানেলের মাধ্যমে ঘটে, সেটাকে আমরা বলছি আয়ন চ্যানেল। এই আয়ন চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু চার্জটা ভেতরে বাইরে আসে, এবং কোন ধরনের আয়ন যাচ্ছে তার উপর নির্ভর করে সেই চ্যানেলের নামগুলো হয়। যেমন যদি সোডিয়াম যায় তাহলে সোডিয়াম চ্যানেল, যদি পটাশিয়াম যায় তাহলে পটাশিয়াম চ্যানেল, যদি সোডিয়াম পটাশিয়াম দুটোই যায় তাহলে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস চ্যানেল। তো এইভাবে সেই চ্যানেলের মাধ্যমে এই অ্যাকশন পোটেনশিয়ালটা কিন্তু হয়, এবং মানে চার্জগুলো আদান প্রদান হয়, এবং অ্যাকশন পোটেনশিয়ালটা জেনারেট হয় যখন আমাদের স্টিমুলাস আসে, যখন আমাদের ইম্পালস আসে, তখন অ্যাকশন পোটেনশিয়াল মেমব্রেনে জেনারেট হয়। এখন আমরা দেখে নেব কীভাবে মেমব্রেনের মধ্যে দিয়ে বিভিন্ন অবস্থায় চার্জগুলো চলে। দেখো, প্রথমে রেস্টিং স্টেজ দেখিয়েছি। রেস্টিং স্টেজে কি হয়, ওপরে এটা হচ্ছে মেমব্রেনের বাইরের দিকে সোডিয়াম আয়ন থাকে, ভেতর দিকে পটাশিয়াম আয়ন আছে, দুদিকেই পজিটিভ আছে, তা সত্ত্বেও মেমব্রেন মাইনাস দেখাচ্ছে ভেতরে, কারণ নেগেটিভলি চার্জ কিছু প্রোটিন আছে, ঠিক আছে। এইটাকে আমরা বলছি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, যার ডিফারেন্স হচ্ছে -70 MB। এত অবধি আমরা পড়লাম রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল, রেস্টিং স্টেজ আছে। এবারে ধরো স্টিমুলাস আসলো, স্টিমুলাস আসার সাথে সাথে মেমব্রেনে চ্যানেল খুলে গেল। চ্যানেল খুললো, কোন চ্যানেল, সোডিয়াম চ্যানেল খুলে গেল। এখানে সোডিয়াম চ্যানেল খুলে যাওয়ার জন্য মেমব্রেনের বাইরে যে সোডিয়াম চার্জ ছিল সেই সোডিয়াম আয়ন্সগুলো তখন মেমব্রেনের ভেতর দিকে ঢুকে গেল এই চ্যানেলের মধ্যে দিয়ে। যেই চ্যানেলের মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন মেমব্রেনের ভেতরে ঢুকে গেল, তখন কি হলো, মেমব্রেনে তো মাইনাস ছিল, সেটা এবার পজিটিভ চার্জ বেশি হয়ে গেল, কারণ অলরেডি মেমব্রেনের ভেতরে আগে থেকে পটাশিয়াম আয়নগুলো ছিল। তো পটাশিয়াম আয়ন আগেই ছিল, আবার সোডিয়াম আয়ন আসলো, তাহলে পজিটিভ চার্জ আরও বেশি হয়ে গেল। তখন মেমব্রেনের ডিফারেন্স হয়ে দাঁড়ালো, তখন হয়ে গেল +30।
ঠিক আছে, এইবারে দেখছি কি মেমব্রেনের ভেতরে তো পটাশিয়াম আয়ন রয়েছে প্লাস সোডিয়াম আয়নও ঢুকে আসছে, তাহলে পজিটিভ চার্জ তো বেশি হয়ে যাচ্ছে। এদিকে মেমব্রেনের বাইরে তো পটাশিয়াম সোডিয়াম আয়ন সব ঢুকে এসেছে, চার্জ কমে গেছে, মেমব্রেনের বাইরে তখন মাইনাস হয়ে গেছে। তখন কি হলো, তখন পটাশিয়াম চ্যানেল খুলে গেল। পটাশিয়াম চ্যানেল যেই খুলে গেল তখন সেলের ভেতর থেকে এবার পটাশিয়াম আয়ন বাইরে বেরিয়ে যেতে থাকলো। তার ফলে হলো কি, পটাশিয়াম আয়ন যখন বাইরে বেরিয়ে যাচ্ছে তখন চার্জ কমে যাচ্ছে, কারণ পজিটিভ চার্জ বেরিয়ে যাওয়া মানে নেগেটিভ চার্জ এখানে বাড়তে থাকছে, তাহলে পজিটিভ চার্জ বেরিয়ে গিয়ে তখন কি দাঁড়ালো, মেমব্রেন তখন -90 হয়ে গেল। ঠিক আছে, তখন মেমব্রেন ডিফারেন্স হয়ে গেল -90। আচ্ছা, এই অবস্থাটাকে আমরা যদি এবার গ্রাফে প্লট করি, দেখো তাহলে কীরকম হয় জিনিসটা। এখানে দেখো প্রথমে তো মেমব্রেনে আমাদের গ্রাফে এখানে আমরা টাইম দিচ্ছি, সময়কে প্লট করছি, আর এদিকে আমরা ভোল্টেজ দিচ্ছি। তো এদিকে ভোল্টেজ আর সময়ের এগেনস্ট যদি আমরা গ্রাফটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো প্রথমে এটা হচ্ছে রেস্টিং স্টেজে আছে। এবার রেস্টিং স্টেজ থেকে দেখো আস্তে আস্তে এটা +30-তে এসেছে। কখন এটাকে আমরা বলছি ডিপোলারাইজেশন, যখন সোডিয়াম আয়ন ভেতরে ঢুকেছে তখন আস্তে আস্তে পজিটিভ চার্জ বেড়ে গেছে, সেটা গিয়ে পৌঁছেছে +30-তে। এবারে কি হলো, +30-তে পৌঁছানোর পর পজিটিভ চার্জ তো বেশি হয়ে গেছে, তখন সেলের ভেতর থেকে পজিটিভ আয়ন পটাশিয়াম আয়ন বাইরে বেরোচ্ছে, তখন চার্জ আবার পজিটিভ চার্জ কমে যাচ্ছে, নেগেটিভিটি বাড়তে থাকছে। তখন তখন কি হলো, সেটা আবার এই গ্রাফটা তখন আবার নিচে নামছে। এবার নামতে নামতে তখন সেটা নেগেটিভিটিটা অনেক নেমে গেল, তখন সেটা চলে এলো -70 ছাড়িয়ে আরও নেমে এলো, নেমে এসে হয়ে গেল -90। ঠিক আছে, এটাই তখন নেমে এসে এখানে হলো -90। দেখো এবার কি হচ্ছে, -90-তে আসার পর তখন কি হচ্ছে, তখন পটাশিয়াম তো বাইরে বেরিয়ে গেছে, তাহলে বাইরে মাইনাস হয়ে গেছে। এবার মেমব্রেনকে তো আবার পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে, নর্মাল স্টেজে আসতে হবে। তখন কি হচ্ছে, সেইটা তখন আমাদের দেখছি এই সময় একটা চ্যানেল খুলে যাচ্ছে মেমব্রেনে, তার নাম হচ্ছে সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প। এই পাম্পটা খুলে যাওয়াতে কি হলো, তখন 3টে করে সোডিয়াম আয়ন বাইরে বেরোচ্ছে, আর সেই সময় ওই টাইমেই 2টো পটাশিয়াম ভেতরে ঢুকছে। এইভাবে মেমব্রেনে আবার কিন্তু দেখো পূর্বের অবস্থায় ফিরে আসছে, মানে আগের অবস্থায় যেটা ছিল চার্জ -70 মিলিভোল্ট, সেই রেস্টিং স্টেজে আবার মেমব্রেনটা চলে আসছে। ঠিক আছে, এটাকে আমরা আরেকবার দেখে নেবো আমার একটা নতুন ডায়াগ্রামে। দেখো এখানে আমি দেখিয়েছি, এটা হচ্ছে প্রথম অবস্থাটায়। দেখো এখানে এটা আগে ছিল বাইরের দিক, ভেতরের দিকে নর্মাল স্টেজে কি ভেতরের দিকে মাইনাস আয়ন, বাইরের দিকে পজিটিভ। এবার চার্জ আসার ফলে এখানে চেঞ্জ হয়েছে, তো এটা হচ্ছে ডিপোলারাইজড হয়েছে। এই পার্টটা 3টে পার্টে ভাগ করেছে। এখানে দেখো, এখানে প্রথম পার্টটা ডিপোলারাইজড হয়েছে, ভেতর দিকে সোডিয়াম আয়ন ঢুকে পজিটিভ চার্জ হয়ে গেছে +30। এই অবস্থায় এটা ডিপোলারাইজড। ঠিক আছে, আচ্ছা পরের স্টেপে দেখো এখানে কি হয়েছে, এর পরের স্টেপে যখন ইম্পালসটা এগিয়ে গেছে তখন এটা ভেতরে আবার ডিপোলারাইজড হয়েছে, এইটা তখন আবার -90 হয়েছে, বাইরে বার করে দিয়েছে পজিটিভ আয়ন দিয়ে, তখন এটা পৌঁছে গেছে তখন -90, তখন এটা হয়ে গেছে রিপোলারাইজড। ঠিক আছে, এই পার্টটা হয়ে গেল ডিপোলারাইজড হয়েছিল, তারপরে এই পার্টটা হলো রিপোলারাইজড, তার পরের পার্টটা হলো ডিপোলারাইজড। এবারে ইম্পালস তো এগোতে থাকছে, এভাবে ডিপোলারাইজেশন, তারপরে এটা আবার পোলারাইজড আছে, এটা আবার পরে ডিপোলারাইজড হবে, এইটা তখন ডিপোলারাইজড যেটা ছিল সেটা আবার রিপোলারাইজড হবে। দেখো পরের পার্টে সেটা দেখিয়েছি, এই দেখো এটা হয়ে গেছে, এটা ডিপোলারাইজড ছিল, এটা এখন হয়ে গেছে ডিপোলারাইজ, প্লাসগুলো বাইরে হয়েছে, এটা দেখো প্লাসটা ভেতরে ছিল, তারপরের পার্টটা আবার ডিপোলারাইজড হয়েছে। এইভাবে কি হচ্ছে, নিউরন থেকে পরপর এভাবে ইম্পালসটা এগিয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এই যে চার্জ সেপারেশন হচ্ছে, এই জিনিসটাকেই বলে হচ্ছে অ্যাকশন পোটেনশিয়াল। আশা করি অ্যাকশন পোটেনশিয়াল সম্পর্কে তোমাদের ধারণাটা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে আরও বিভিন্ন টপিকের সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেতে। থ্যাংক ইউ।